1757 খ্রিস্টাব্দের পলাশী যুদ্ধের পরে ঠিক পরের বছর 1758 খ্রিস্টাব্দে একজন বিখ্যাত আর্মেনীয় বণিক মিস্টার পোগোজ 2,36,000 টাকা অনুদান স্বরূপ দেন এই গির্জা নির্মাণের জন্য, এবং এই গির্জা নির্মাণের স্থপতি ছিলেন খোজা মাইনাস। হয়তো আপনারা ভাবতে পারেন গণিতের ভাষায় মাইনাস মানে খারাপ, কিন্তু এর অর্থ, এই মাইনাস শব্দের অর্থ কি জানি না, তবে তিনি যে কর্মদক্ষতা দেখিয়েছিলেন এত সুন্দর একটি গির্জা নির্মাণ করে, তার ভূয়সী প্রশংসা করতেই হয়। তো আমরা আজকে ঘুরে ঘুরে দেখব এই গির্জা, এবং এই গির্জা চত্বরে অসংখ্য সমাধি আছে। এই সমাধিগুলির ওপরের যে প্রস্তর ফলক আছে সমস্তটাই আর্মেনীয় ভাষায় লেখা, এবং কিছু কিছু ইংরেজি ভাষায় লেখা আছে সামান্য। ইতিহাসবিদরা বলে থাকেন 1665 খ্রিস্টাব্দে এই আর্মেনীয় বণিকরা এই মুর্শিদাবাদে এসেছিলেন, এবং যে এলাকায় এখন আমি বসে আছি বা যে চার্চে আমি এখন বসে আছি সেটি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত সৈদাবাদে অবস্থিত। এই সৈদাবাদ অঞ্চলে শ্বেতাখার বাজার বলে একটি বাজার ছিল। সম্ভবত শ্বেতাখা নামকরণের কারণ হিসাবে ইতিহাসবিদরা বলেন এই আর্মেনীয় বণিকরা ছিলেন এশিয়া মহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের বাসিন্দা। এশিয়া মহাদেশের মানুষের যে স্বাভাবিক চেহারা তার থেকে একটু ভিন্ন ছিলেন। তারা চেহারায় একটু গৌরবর্ণ হতেন, তাই যেহেতু তাদের চেহারা গৌরবর্ণ মানে পরিষ্কার, তারা যেহেতু এখানে থাকতেন এই অঞ্চলটি শ্বেতাখার বাজার হিসাবে পরিচিতি লাভ করে। ইতিহাসবিদরা বলে থাকেন 1665 খ্রিস্টাব্দে এই আর্মেনীয় বণিকরা এই মুর্শিদাবাদের সৈদাবাদে আসেন, এবং সেই সময়কালে কাশিমবাজার বন্দর সারা বিশ্বে জগদ্বিখ্যাত হয়ে ওঠে, যাকে আমরা কাশিমবাজার বন্দর হিসাবে চিনি। সেই কাশিমবাজার বন্দরের টানে ইউরোপীয় বণিকরা এখানে এসেছিলেন, যেমন ইংরেজ, ডাচ, ফরাসি ইত্যাদি বণিকেরা এখানে এসেছিলেন। ঠিক এই প্রধান ভবনের প্রধান প্রবেশদ্বারের সামনে দুটি ছিল, ওই পাশে দুটি, এইখানে দুটি আছে। দেখা যাক এখানে কি আছে। এইখানে সাল দেখা যাচ্ছে ইংরেজিতে লেখা 1770। এটি লেখা অনেক অস্পষ্ট হয়ে গিয়েছে। কিছু দেশীয় বণিকরা এসেছিলেন, যেমন জৈন সম্প্রদায়ভুক্ত, তারা বাস করতেন একটি এলাকায়। এশীয় মহাদেশের উত্তর পশ্চিম অংশ থেকে এই আর্মেনীয় বণিকরা নিজেদের ভাগ্য অন্বেষণে এসে পৌঁছান এই মুর্শিদাবাদে সৈদাবাদে, এবং সর্বপ্রথম মুর্শিদাবাদে তারা আসেন 1665 খ্রিস্টাব্দে। সম্ভবত বিংশ শতকের প্রথম দিকে এই গির্জাটি ভগ্নাবস্থায় উপনীত হয়েছিল বললাম, তার কারণ 1858 খ্রিস্টাব্দে বা 1857 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন গ্যাস্ট্রেল এই গির্জাটি সুরক্ষিত আছে বলে দাবি করেছিলেন। দেখতে পাচ্ছেন চারিদিকে সমাধি ফলকগুলো লাগানো আছে, ছোট বড় অসংখ্য সমাধি ফলক। কিছু কিছু সমাধি ফলকে সাল তারিখগুলো ইংরেজিতে লেখা আছে মনে হচ্ছে, তাছাড়া সমস্তটাই আর্মেনিয়ান ভাষায় লেখা। এখানে যেমন দেখা যাচ্ছে, এখানে যেমন মনে হচ্ছে 1800 খ্রিস্টাব্দ মনে হচ্ছে। এই চার্চে প্রথম থেকেই একজন করে পুরোহিত, বা আমাদের যেমন পুরোহিত বলা হয় সেই রকম একজন ধর্মযাজককে রাখা হতো অ্যাপয়েন্টমেন্ট করা। পরবর্তীকালে আস্তে আস্তে তাদের ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটে। কিছুদিনের মধ্যে তারা তাদের ধর্ম উপাসনার জন্য একটি গির্জা নির্মাণের পরিকল্পনা করেন, এবং তৎকালীন মুঘল বাদশাহ ঔরঙ্গজেবের কাছে একটি জমির জন্য আবেদন করেন। পরবর্তীকালে সম্রাট ঔরঙ্গজেব এই জমিটি দিলে এখানে একটি ছোট্ট করে গির্জা নির্মিত হয়। সম্ভবত সেই গির্জাটি ভারতবর্ষের মধ্যে আর্মেনীয়দের প্রথম গির্জা। পরবর্তীকালে পলাশীর যুদ্ধ হয়, আপনারা সকলেই জানেন, 1757 খ্রিস্টাব্দে। ঠিক তার এক বছর পরে 1758 খ্রিস্টাব্দে এই বৃহৎ গির্জাটি নির্মিত হয়। খরচ হয় 2,36,000 টাকা, এবং এই গির্জা ও তার সম্মুখে একটি বিশাল পুকুর খনন করা হয়। সমস্ত খরচ বাবদ 2,36,000 টাকা খরচ হয়। এখানে থাকতেন এই ভদ্রমহিলা, এখানে মারা গেছিল, এখানে দেখাশোনা করতেন।
আচ্ছা, আরো ছিল কিন্তু লাস্ট মানে শেষ সমাধি এইটা। চলে গেছে কলকাতা। ওনার জীবনকাল হচ্ছে 1/4/1900 থেকে 8/10/1968, মানে 68 বছর বয়সে মারা গেছে। এই গির্জা চত্বরের শেষ সমাধি, এটি কনফার্ম একদম। তো এর আগে যে তথ্যগুলো আমরা পেলাম সেটি একটি বই থেকে, সেই বইটি 1900 সালের দিকে লেখা, এবং সেই বইয়ের লেখকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তখন শেষ সমাধিটি ছিল SM ভার্ডনের, যিনি এই গির্জার তত্ত্বাবধায়ক ছিলেন, একজন বা পুরোহিত বলা যেতে পারে। সেই সময়কালে তার সমাধিটি শেষ সমাধি বলে পরিচিত ছিল। সেটি ছিল 1858 খ্রিস্টাব্দে তিনি সমাহিত হয়েছিলেন। পরবর্তীকালে আর্মেনিয়ানরা আবার এখানে আসেন এবং এই সমাধিটি 1968 খ্রিস্টাব্দে শেষ সমাধি। দেখতে পাচ্ছেন, ইনি একজন ভদ্রমহিলা, ইনি আর্মেনিয়ান ভদ্রমহিলা। ইনার স্বামীর নাম ম্যাথভাস কার্পেট। টোটাল গির্জাটি ঘুরে দেখছি, শুধুই সমাধি দেখতে পাচ্ছেন চারিদিকে সমাধি। প্রত্যেকটি সমাধি ফলকেই লেখা আর্মেনিয়ান ভাষায়, যা কিছু বোঝা যাচ্ছে না। তার মধ্যে কিছু সমাধি প্রস্তর ফলকের আকার দেখে মনে হচ্ছে কোনটি প্রাপ্তবয়স্কদের সমাধি, কোনটি বাচ্চাদের সমাধি। আপনি এখানে সরকারি স্টাফ নাকি? এটা সরকারি না তো? ও সরকারি না, এটা আর্মেনিয়ানদের। তা আপনি এমনি ওনাদের পক্ষ থেকে ডিউটিতে আছেন? কত সাল থেকে আছেন? বছর 3। একটু যদি দেখান আমাদেরকে, ভেতরটা বোঝান। ভেতরতে অন্য কিছু তো নাই, বোঝানো তো বাইরে। প্রখ্যাত ইতিহাসবিদ শ্রী নিখিলনাথ রায় বলেছিলেন যে তিনি বিংশ শতকের প্রথম দিকে এই গির্জার অভ্যন্তরে একটি বেদি লক্ষ্য করেছিলেন, এবং সেই বেদিতে একটি ছিন্নপ্রায় তৈলচিত্র ছিল, যেটি মেরির বলে কথিত। তবে বর্তমানে একটি সুন্দর তৈলচিত্র আছে যেটি মেরির নামে অঙ্কিত, এবং এই বেদিটি মেরির নামে উৎসর্গীকৃত। পশ্চিম দিকে যে গাছপালাগুলো দেখছেন, এই দিকে এখন সেগুন গাছ দেখতে পাওয়া যাচ্ছে। অতীতে এই দিকে আমবাগান ছিল, এবং সেই বাগানের মধ্যেই সমাধিগুলি ছিল। পরবর্তীকালে সেগুলিকে সংরক্ষণ করা হয়েছে। এই দিকে একটি প্রধান প্রবেশপথ, এই প্রধান প্রবেশপথ দিয়ে সম্ভবত আর্মেনিয়ানরা এখানে এলে ঢোকেন, এবং তারা কলকাতায় থাকেন, এবং সম্ভবত এই আবাসেই তারা থাকেন। এই আবাসটি সম্ভবত তাদের বসবাসের জন্য, এখনও তারা এখানে এলে এই আবাসেই থাকেন। এই যে দেখছেন গাছপালা প্রচুর। এই চত্বরটিতে সমাধিগুলি ছিল বলে উল্লেখ আছে, কিন্তু এখন সেগুলি নেই, সেগুলিকে সংরক্ষণ করে রাখা হয়েছে ওপরে। কি সুন্দর মনোরম পরিবেশ দেখুন, অসাধারণ শান্ত স্নিগ্ধ এলাকা, অসাধারণ শান্ত স্নিগ্ধ একটি জায়গা, যেটিতে যে কেউ এলে তার ভালো লাগবেই লাগবে। যারাই এখানে আসবেন অবশ্যই তাদের ভালো লাগবে। অসম্ভব সুন্দর একটি শান্ত স্নিগ্ধ জায়গা। আপনারা অবশ্যই আসুন এই সুন্দর ঐতিহাসিক এক গির্জায়, যেটি মুর্শিদাবাদের ইতিহাসের একটি অন্যতম স্থান। 2006 সালে আবার এটা রিপেয়ার হয়েছে।